গল্পের নাম সুখের নেশায়, লেখিকা আশরিফা সুলতানা জেবা, প্রকাশক ৬। আমার মা হয়তো অজ্ঞাত ছিল নিজের হাতে আগলে রাখা পরিবারের শয়তানি মুখোশ হতে। দাদি ব্যতীত কেউই ভালোবাসার হাতটা বাড়ায়নি আমার দিকে। এই পরিবারের এমন মানুষগুলোকে আম্মু নিজের ছায়াতলে জায়গা দিয়েছে, যারা কিনা তার ছেলেরই প্রাণ কেড়ে নিয়ে দখল করতে চায় সর্বস্ব। দিহান সচকিত নয়নে তাকালো সাফাতের মুখের দিকে। গাঢ় তমসায় আবছা আবছা আলোকিত, স্পষ্ট দেখতে পারছে না সে সাপরাতের চেহারাটা। তবুও সাপরাতের মুখভঙ্গি বোঝার আপ্রাণ চেষ্টা তার। বিষণ্ণ মলিন কণ্ঠে বলল, চৈত্রিকাকে সেদিন এভাবে অস্বীকার করা ঠিক হয়নি তোর সাপরাত। তুই ওকে আমার বাড়ির অ্যাড্রেস দিয়ে ভুল করেছিস। মেয়েটা প্রচণ্ড আঘাত পেয়েছে। সঙ্গে সঙ্গে সাপরাতের সুদীর্ঘ ভারী নিঃশ্বাস দিহানের কর্ণকুহরে এলো। মাথা উঠিয়ে সোজা হয়ে বসলো সাপরাত। নিষ্প্রভ স্বরে প্রত্যুত্তর দিল, তার চেয়েও অধিক আঘাত আমি পাচ্ছি। প্রতিনিয়ত কষ্টে জর্জরিত হচ্ছে আমার মন। কলেজ জীবনের সেই অভিমানকে আঁকড়ে এত বছর দূরে থেকেও তো পারলি না থাকতে। ঠিকই চলে এলি ওর টানে। তাহলে এখন কেন আঘাত করছিস ওকে? সাপরাত গাড়িতে আলো জ্বালিয়ে রক্তিম দৃষ্টি তাক করলো দিহানের পানে। ঠোঁট বাঁকিয়ে অল্প হেসে বলল, অভিমান আছে, তাই বলে ওকে আমার আঘাত করার সাধ্য নেই। পুনরায় গম্ভীর স্বরে বলল, সেদিন নিরুপায় ছিলাম আমি। বিন্দুমাত্র কেউ আমার দুর্বলতা আঁচ করতে পারলে ওকে ছেড়ে দিত না। তবুও আমার জন্য ওর বাবার এত বড় ক্ষতি হয়ে গেল। পৃথক সন্দেহের উপর ভিত্তি করেই ওকে আঘাত করে, ওর পরিবারকে আঘাত করে, আমাকে ভেঙে দিতে চেয়েছে। তখন তো আমি জানতাম না আমার উপর দুইবার অ্যাটাক পৃথক করেছিল। তা আজ যখন জানলাম তখনই তুই জানালি চৈত্রের বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও পৃথকের গাড়ির নিচে। দিহান সূক্ষ্ম একটা নিঃশ্বাস ফেলল। আজ অফিস হতে ফেরার পথে সে নিজ চোখে দেখেছে একটা গাড়ি ইচ্ছাকৃতভাবে একজন লোককে ধাক্কা দিয়েছে, যার ফলে লোকটা তাল সামলাতে না পেরে রাস্তায় ছিটকে পড়ে। দিহান তড়িঘড়ি করে গাড়ি থামিয়ে নেমে আসার আগেই গাড়িটা লোকটার পায়ের উপর চাপা দিয়ে চলে যায়। হতবিহ্বল দিশেহারা হয়ে পড়ে দিহান। গাড়িটার দিকে ভালো করে লক্ষ্য করতেই দেখে সাপরাতে চাচাতো ভাই পৃথক ড্রাইভ করছে। দ্বিধান্বিত হয়ে পড়েছিল সে। গাড়ির পিছনে ছুটতে গিয়েও থেমে গেল। ফিরে এসে দেখলো ইতিমধ্যে অনেক লোক জড়ো হয়ে গেছে। ভিড় ঠেলে কিছুটা এগিয়ে গিয়ে হালকা রক্তমাখা মুখটা চিনতে একটু অসুবিধা হয়নি তার। প্রথম দেখায় সে চৈত্রিকার বাবার মুখটা স্মৃতিতে গেঁথে নিয়েছিল, তাই মাত্র ১-২ দিনের ব্যবধানে ভুলল না। সবাই ধরাধরি করে হসপিটালে নিয়ে যাওয়ার সময় যাবে কিনা ভেবেও যায়নি। গাড়িতে উঠে সোজা চলে এলো সাপরাতদের বাড়িতে। সাপরাত তখন পৃথকের কলার ধরে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। দিহান আগে থেকে সাপরাতের এমন কাণ্ডের কারণ খুঁজে পাচ্ছিল না। বিচলিত স্বরে বলে উঠল, চৈত্রিকার বাবাকে পৃথক গাড়ি চাপা দিয়েছে সাপরাত। তুই কি সেটা জানিস? সাপরাত একটা টু শব্দ করেনি। একবার ঘাড় কাত করে চাইল শুধু। এক মুহূর্তের জন্য ভরকে যায় দেহান। তার বলা কথাটায় সাপরাতের আঁখি জোড়ায় আগুন জ্বলে উঠেছিল যেন। অতঃপর এলোপাথারি মারতে শুরু করে পৃথককে। কেউ যখন থামাতে পারছিল না, দেখছিল অবস্থা খুবই বেগতিক, তখন উপায় না পেয়ে পুলিশকে ফোন দেয় দেহান। কারণ পৃথক মারা গেলে সাপরাতের বিষাক্ত বিষাদ ভরা জীবনটা আরও দুর্বিষহ হয়ে উঠবে। দিহান ভেবেছিল উক্ত কারণেই হয়তো সাপরাত মেরেছে, কিন্তু দিহান তখন একদমই বুঝেনি এই কারণ তো পরে যোগ হয়েছে পৃথকের পূর্বে করা কুকর্মের সাথে। দিহান ভাবনা ভঙ্গ করে দ্রুত বেগে বলে উঠল, সেদিন চৈত্রিকা আমার অফিসে না এলে তো অতীতের অনেক কিছুই আমার অজানা থেকে যেত। চৈত্রিকা নামক সুন্দরী আমার বন্ধুর এত ঘনিষ্ঠ ফ্রেন্ড, কাছের কেউ, তা তো জানতে পারতাম না। মা যদি চৈত্রিকাকে পছন্দ করে ফেলতো তাহলে না জেনেই তো বন্ধুর ঘনিষ্ঠ মানুষটা আমার হয়ে যেত। আহারে! দিহানের ঠাট্টার সুরে শুনে ভ্রু যুগল কুঞ্চিত হলো সাপরাতের। বিরক্ত বোধ করলো প্রচণ্ড। দিহান সাপরাতের চোখে মুখে বিরক্তি দেখে মিটমিট করে হাসল। চোখ রাঙালো সাপরাত। হাসি বন্ধ করে দিহান ধাতস্থ কণ্ঠে বলল,
জার্মান থেকে আসার পর তোর হাতে যে গুলি করেছিল ওইটা পৃথক ছিল, তা কিভাবে জানলি তুই? পৃথক নিজে করেনি, অন্যকে দিয়ে করিয়েছে আমার অফিসের এক কর্মচারীর মাধ্যমে। এছাড়া আমার খাবারে একবার বিষ মিশানো হয়েছিল। সেদিন বাড়িতে কেউ ছিল না, গ্রামের বাড়িতে ছিল সকলে। আমি ছিলাম শুধু বাড়িতে। বাইরে থেকে খাবার খেয়ে আসার কারণে আমি আর রাতে খাইনি। আমার বাড়ির কাজের লোককে আমার জন্য সার্ভ করে খাবারটা খেয়ে নিতে বলি, কিন্তু আমি কখনো কল্পনা করিনি আমার বদলে সে তার জীবন হারাবে। সেদিন অনেক খুঁজেও রাঁধুনিকে পাইনি। তখন বুঝতে পারি এর মধ্যে জড়িত ছিল রাঁধুনি, কিন্তু একজনের রাঁধুনি আমাকে মেরে ফেলার মতো কারণ খুঁজে পাচ্ছিলাম না। তার উপর জার্মান থেকে ফেরার কয়েকদিনের মধ্যে এতবার আমাকে মারার চেষ্টা আমার নিকটবর্তী মানুষ ছাড়া কে করবে? আমার জানা মতে বাইরে কোনো শত্রু পালছি না আমি। দ্বিতীয়বার চেষ্টাটা যখন আমার বাড়িতেই করা হলো, বুঝতে পারলাম দাবার গুটি আমার পরিবারের কেউই চলছিল। লোক লাগিয়ে অনেক দিন পরে সেই রাঁধুনিকে খুঁজে পেলাম। তার মুখ থেকেও শুনলাম পৃথকের নাম। আমার আগে থেকে সন্দেহ ছিল পৃথকের উপর, এবং তা মিলেও গেল। তোর চাচা চাচিও তো হতে পারে। অকপটে কথাটা বলে বসলো দিহান। কোনো কিছু না ভেবেই সাপরাত কপালে ভাঁজ ফেলে চাইল। সরব করে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, হতে পারে। মা বাপ ছেলে সবই তো এক জাতের, মাঝখানে থেকে শুধু পিয়ন্ত্রীটা ভিন্ন। গাড়ি থেকে নেমে দ্রুত পদে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকলো সাপারাত। তার পিছু পিছু দিহান। সাপারাতের চাচা হামিদ বসে আছে। ছেলের জন্য ছেলেকে ছাড়িয়ে নিতে চাওয়ার জন্য পাগল হয়ে আছেন উনি। যা দেখে সাপারাতের ঠোঁটের কার্নিশে প্রতীয়মান হলো বিদ্রুপের হাসি। চেয়ার টেনে সাপারাত তার চাচার পাশে বসলো। তিনি চেয়েও পারছেন না সাপারাতের কাছে ছেলের জন্য আকুতি করলেও সাপারাত শুনবে না। এই ছেলেটাকে একটা সময় প্রচণ্ড আঘাত করেছে, তার সুযোগ পেয়ে তারই প্রতিশোধ হয়তো ভিন্নভাবে কড়াই গণ্ডায় নিচ্ছে সাপারাত। হামিদের করুণ চাহনি সম্পূর্ণ অগ্রাহ্য করে পুলিশের হাতে একটা মেমোরি কার্ড তুলে দেয় সাপারাত। এতে পৃথকের বিরুদ্ধে সব প্রমাণ আছে। অফিসের ওই কর্মচারীর মুখ থেকে সত্য বের করতেও অনেক বেগ পোহাতে হয়েছে তাকে। মেয়েটা পৃথকের গার্লফ্রেন্ড লিজা পৃথকের কথায় জব নিয়েছিল সাপারাতের অফিসে। মেয়েটা অসম্ভব সুন্দর ও স্মার্ট, তার উপর সন্দেহ করার মতো কোনো সুযোগ কাউকে দেয়নি। তবে যেদিন মিটিংয়ের উদ্দেশ্যে ঢাকা হতে বাইরে গিয়েছে এবং লিজা পানি কেনার জন্য গাড়ি থেকে নেমে যায়, ঠিক সে সময় গাড়ির জানালার কাচ ভেদ করে বুলেট এসে লাগে সাপারাতের বাম হাতের বাহুতে। তারই কিছু সময় পর লিজা ফিরে আসে। সামান্য পানি কেনার উছিলায় এত সময় বিলম্ব করা ভালো ঠেকেনি সাপারাতের কাছে। নিজের সন্দেহজনক নজর সুস্থ হওয়ার পর হতে একদমই কাউকে বুঝতে দেয়নি। লোক লাগিয়ে লিজার উপর নজর রাখতেই জানতে পারে পৃথকের গার্লফ্রেন্ড সে। সাপারাত চুপ ছিল, অপেক্ষায় ছিল পরবর্তী হামলার জন্য। তারপর একে একে লিজা ও ওই রাঁধুনির মুখ থেকে সব বের করে। তারা বেশি কিছু বলেনি, কেবল পৃথকের নামটা নিয়েছিল। মানুষের মতামত কোন সময় পাল্টে যায় তা তো বলা যায় না, তাই উভয়ের জবানবন্দি রেকর্ড করে রেখেছে সাপারাত। আর চৈত্রিকার বাবাকে ড্রাঙ্ক অবস্থায় চাপা দিয়েছে পৃথক। ইচ্ছাকৃত কিনা তা বোঝা মুশকিল, সাপারাতের কাছে তা সম্পূর্ণ ইচ্ছাকৃত মনে হলো। পুলিশ অফিসার গম্ভীর স্বরে বলে উঠলেন, আপনার কাজিন তো স্বীকার যাচ্ছেন না উনি কেন আপনাকে মারার চেষ্টা করছেন। সম্পত্তির জন্য কিনা তাও বলছেন না। সাপারাত নিজের চাচার দিকে চেয়ে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। রাশ ভারী কণ্ঠ তার। মুখ খুলতে হবে না, প্রয়োজন নেই। পুলিশ অফিসার অবাক চোখে তাকালেন। সাপারাত সেই অবাকতা বাড়িয়ে দিয়ে বেরিয়ে এলো মৌন মুখে। গাড়ি স্টার্ট দিল। দিহান পাশে বসে শঙ্কিত নেত্রে চেয়ে প্রশ্ন ছুড়ল, কারণ জানার প্রয়োজন নেই তোর? পৃথক কেন মারতে চাইল তোকে? প্রয়োজন নেই। ভরাট শোনালো সাপারাতের কণ্ঠস্বর। দিহান বিরক্তি করে বলে উঠল, কেন? কারণ আমার জীবনের প্রতি মায়া নেই। পৃথক আমাকে মারতে চেয়েছে, তাতে আমি বিন্দুমাত্র বিচলিত হইনি। আমার হিংস্রতা জেগেছে তোর মুখের বলা চৈত্রের বাবার অ্যাক্সিডেন্টের কথা শুনে। ওনাকে মারার অপরাধে পৃথক কঠোর শাস্তি ডিজার্ভ করে। দিহান চমকালো, থমকে রইল অল্প সময়।
বিহ্বল স্বরে আওড়ালো, তুই তো বলছিস চৈত্রিকার বাবা চৈত্রিকাকে আঘাত করে দেখতে পারেন না, তাহলে ওনার জন্য এত হিংসাত্মক কেন হয়ে উঠলি? কারণ চৈত্র ভালোবাসে ওর বাবাকে। আর তুই তুই ভালোবাসিস চৈত্রিকাকে, নাকি কেবল বন্ধুত্বের জন্যই এত পাগলামো? সাপরাত শান্ত চোখে এক পলক চেয়ে দৃষ্টি সরিয়ে সামনে রাখল। কোনো প্রতিক্রিয়া দেখালো না দিহানের প্রশ্নে। দিহান পুনরায় বলল, কোথায় যাচ্ছি? কবরস্থানে, আম্মুর কাছে। সাদামাটা নিরলস জবাব সাপারাতের। দিহান একটুও চমকাল না, শুধু ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে ভারী শরীরটা এলিয়ে দিল সিটে। ছোট্ট বাটন ফোনটায় সময় দেখে নিল চৈত্রিকা। রাত 11টা বাজছে। বাবার জ্ঞান ফিরেছে প্রায় আধা ঘন্টা হয়ে এসেছে, কিন্তু তিনি একটা বারও চৈত্রিকার কথা জিজ্ঞেস করেননি। করেছে মিমের কথা, এতে একটুও কষ্ট অনুভব হয়নি তার। উল্টো বাবার একটুখানি সুস্থতায় আল্লাহর নিকট শুকরিয়া আদায় করল। গোল গোল চেহারার গড়নের একটা মেয়ে এগিয়ে এলো চৈত্রিকার দিকে। পেশায় নার্স সে। চৈত্রিকার মুখের সামনে একটা কাগজ এগিয়ে দিয়ে নিচু স্বরে বলে উঠল, এই ওষুধগুলো এখনই লাগবে ম্যাম। আমাদের হসপিটালের ফার্মেসি থেকে আনিয়ে নিব, নাকি আপনি আনবেন? মেয়েটার হাত থেকে প্রেসক্রিপশনটা চৈত্রিকা নিজের হাতে নিয়ে নিল। হসপিটাল থেকে ওষুধ আনলে দ্বিগুণ দাম পড়বে। ব্যাগে থাকা 5,000 টাকা তো বাবার চিকিৎসায় লেগে যাবে। আজ বাদে কাল হয়তো পথে জায়গা হবে পুরো পরিবার, মলিন স্বরে বলল সে। আমি নিয়ে আসছি। নত মস্তকে ক্লান্ত দেহটা নিয়ে চৈত্রিকা নিচে এলো। মনে মনে নিজেকে শক্ত রাখলেও দেহটা বড্ড নেতিয়ে পড়ছে। সকাল হতে না খাওয়ার দরুন প্রবল দুর্বলতা জেঁকে ধরেছে। অসাড় হয়ে পড়েছে পা দুটো, নড়বড়ে হচ্ছে প্রত্যেকটা কদম। হসপিটালের নিচে অবস্থিত ফার্মেসি থেকে ওষুধ কিনলো না আসে। এখানে অন্যান্য জায়গার তুলনায় দাম বেশি রাখে। কিছু টাকা বাঁচানোর নিমিত্তে অবিশ্রান্ত দেহটাকে এগিয়ে নিয়ে চলে এলো কিছু দূর। রাস্তা পেরিয়ে ডান পাশ হতে বাম পাশে আসলো। এখানে সারি বেঁধে ফার্মেসির দোকান, ভিড়ও প্রচুর। চৈত্রিকা এক কর্নারে দাঁড়িয়ে প্রেসক্রিপশন বাড়িয়ে দিল একটা লোকের কাছে। অপেক্ষার পর গুনতে লাগলো ওষুধ পাবার। অনেক মানুষ হওয়ায় একটু দেরি হচ্ছে। আচমকা চোখ খিচে নেত্রপল্লব বুঝে ফেলল চৈত্রিকা। শরীরটা কেঁপে উঠল, পা থরথর করে। কাঁধের নিচের দিকের রাত রাখতে কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে এলো, আহ চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার